আমাগো নাইন নাই বাকিদের কথা। আমাগো নাইন নাই বাকিদের কথা। আমি একটু ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ নিয়ে বা ইস্টবেঙ্গলের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করব। আমাগো নাইন নাই কেন বলছি আশা করি বুঝতে পারছেন। বাকিদের কথা কেন বলছি, আমি রোজই অনেকটা নিজের কথা বলি, মানে নিজের মনের কথা বলি, নিজের ভাবনা বলি, কিন্তু এই মুহূর্তে আজকে বেশ কিছু লোকের কথাবার্তা বলবো। নিজের কথা খুবই কম বলবো। আমি শুরু করবো ইস্টবেঙ্গলের কোচের অস্কারে পোস্ট ম্যাচ যে প্রেস মিটটা হলো সেইটা নিয়ে কিছু উনি অদ্ভুত কথাবার্তা বলেছেন, এবং শেষ করব আমার খুবই পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, যার সাথে আমার বহুদিনের পরিচয় এবং যিনি আমার চ্যাট ফোরামে দুর্দান্ত দুর্দান্ত সমস্ত লেখা লেখেন। ওনার কথাটা শেষে বলবো, কারণ একটা কথাই আছে, ভোজনের অগ্রে সবার শেষে, মানে সবার শেষে ভালো ভালো কথাবার্তাগুলো হয়। আর যে কোনো একটা ভোজনের অনুষ্ঠান আপনি শুরুর দিকে ভালো কথাবার্তা পাবেন। তো আমি শুরু থেকে একটু ফালতু কথা কিছু বলি, কিছু ফালতু হলে কিছু ইন্টারেস্টিং কথাবার্তা শুরু করি আমাদের কোচ অস্কারকে নিয়ে। অস্কারকে ম্যাচের শেষে কিছু সাংবাদিক, বোধহয় আত্মগ্লানিতেই হোক বা যে কোনো কারণেই হোক, বিবেকের তাড়না হোক, তারা খুব সুস্পষ্টভাবে এবার জিজ্ঞেস করেছে যে হিরোশির আইটিসিটা কী খবর। আপনারা দেখছিলেন এরা সবাই বলছে যে কোনো মুহূর্তে চলে আসবে। এই কোচ এরা প্রত্যেকেই বলেছিল যে গতকাল বিকেলের মধ্যে চলে আসতে পারে, এরকম একটা বলেছিল। আজকে কি বললো, দুটো অদ্ভুত কথা বললো হিরোশিকে নিয়ে। প্রথমত বললো আমি জানি না কবে আসবে। প্রথমত বললো আমি জানি না এটা কবে আসবে, এটা কর্মকর্তারা জানে, আমাকে কেন জিজ্ঞেস করছেন, এরকম একটা ভাব। আজকে আমরা সকালের দিকে দেখলাম, আজকাল সংবাদপত্রে লিখেছে যে হিরোশির এই আইটিসি বা ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স নিয়ে কোনো তাড়াই নেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানে যে হিরোশি আনফিট। সুতরাং তাড়াহুড়ো করে ওকে ওরা কাগজপত্র করতে যায় না। কেন, কাগজ তৈরি হয়ে গেলে তখন তো আপনারা আবার বলবেন কাগজ তৈরি খেলছে না কেন। যতক্ষণ না কাগজ তৈরি হয় বলতে পারবে কাগজ এখনও তৈরি হয়নি। দেখুন এই কাগজটা অনেক আগে থেকেই তৈরি হতে পারতো, মানে প্রসেসটা অনেক আগে থেকেই শুরু হতে পারতো। কেননা একটা সমস্যার ক্লাব ডিজলভ হয়েছে, ডিজলভ হওয়াটা নতুন কোনো ব্যাপার নয়। ডিজলভ হওয়ার ক্লাবের প্লেয়াররা বিভিন্ন ক্লাবে খেলবে, এটা নতুন কোনো ব্যাপার না। সুতরাং ইস্টবেঙ্গল যদি চাইতো, যদি ইস্টবেঙ্গল জানতো যে ও ফিজিক্যালি ফিট, অনেক আগে থেকেই কাজটা শুরু করতো। ওই জন্য ইচ্ছা করেই প্রথম দিকে আপনার এই মানে ইন্ডিভিজুয়াল ভিসা না করে ফ্যামিলি ভিসা করেছি, যতটা টাকা মানে সময়টা খাওয়া যায়, তারপরে আইটিসি করে যতটা সময় খাওয়া যায়, যাতে নামাতে না হয় বেসিক্যালি আইএফএ শিল্ডে। এবং যখন একজন জিজ্ঞেস করলেন আচ্ছা যদি অস্কারকে আজকে জিজ্ঞেস করেছে, যদি মানে চলে আসে কোনো ক্রমে, দৈবক্রমে চলে আসে ক্লিয়ারেন্স, তাহলে কি ওকে নামানো হবে, শেষটা অদ্ভুতভাবে শেষ করলো কথাটা। বললো ও নাকি জানে না যে ও কতটা ম্যাচ ফিট। এবার দেখুন, ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোচ নাই জানতে পারে, সেটা ধরলাম মানে কর্মকর্তাদের একটা বাক্সের মধ্যে লোকানো আছে, সে সত্যটা। কিন্তু রোজ যাকে দেখছে সে ম্যাচ ফিট কিনা সে বুঝতে পারছে না কোচ, মানে ম্যাচ ফিট কিনা সেটা বুঝতে পারছে না কোচ অস্কার। জানি না মানে সাধারণ মানুষকে কতটা এরা মুরগি ভাবে, জীবনে থেকে মুরগি ভেবে নিয়েছে। তাই এদেরকে মানে স্প্যানিশ পাসপোর্ট থাকা সত্ত্বেও এদেরকে কোনো দিন ইউরোপে কোনো চাকরির সুযোগ দেয়নি, ঈশ্বর দেয়নি। দ্বিতীয় কথায় চলে আসি, তিনটে মজার কথা বলেছে। দ্বিতীয় কথা বলছে যে একজন জিজ্ঞেস করেছে শেষের দিকে কোনো এক সাংবাদিক, আজ জেসিনকে নিয়ে কিছু বলুন। তো জেসিনকে নিয়ে বলবে কি, মানে হয়তো সে সাংবাদিক ভেবেছে কিছু প্রশংসা করবে অস্কার। তো অস্কার মানে বললো যে জেসিন প্রথম টিমে খেলার যোগ্যতা এখনও অর্জন করতে পারেনি, ওকে নাকি নামিয়েছিল প্রথম মানে শুরুতে যেই রোলে, ওই একটু মানে নাম্বার 10 রোলে, সে যাচ্ছে তাই খেলেছে। তারপর ওকে আর হামিদকে সোয়াপ ট্যাপ করে কোনো মতে ম্যানেজ করেছে। তা আপনি বলুন, মানে এই জেসিনকে আপনারা এত 9-9 করছিলেন কেন? 9-10 কোনো পজিশনে খেলতে পারে না। এবং আমি যেটা বারবার বলছিলাম, ইস্টবেঙ্গল যে কলকাতা ফুটবল লিগে লাস্ট দুটো ম্যাচে কেন নামালো না মন্তোষ মাঝিকে, যাতে জেসিনকে একটু পুশ করা যায়, মানে কেন আপনারা খেলছেন কলকাতা ফুটবল লিগে, কেন রিজার্ভ টিম, এই উদ্দেশ্যে তো যে মানে রিজার্ভ টিম থেকে যাতে পরবর্তী ধাপে কেউ যেতে পারে। তো কেউ যদি যাওয়ার যোগ্যতা একটুও থাকলো, সেটা মনতোষ মাঝির, সেটা আপনার জেসিনের মধ্যে নেই। আপনার একটু মানে জানি না, মানে দেয়ালে মাথা ঢুকলো হবে না, আপনারা মানে আপনাদের যে টয়লেট থাকে, টয়লেটে কি একটু মাথাটা একটু চোবান, একটু জল আর একটু সাথে ওই মানে যে গন্ধ রয়েছে ওটা হয়তো কাজে দিলেও দিতে পারে। আপনাদের মাথায় হয়তো একটুখানি সার একটু দরকার আছে, একটু সার আসবে মাথায়। তো জেসিনকে তো পুরো মানে ছ্যাটা করে দিল আপনার অস্কার। এবার আসা যায় বিষ্ণুর ব্যাপারে। এবার আজকে তো খুব বাজে খেলেছে ইস্টবেঙ্গল, মানে আরও অনেকে বলেছে, সে নামগুলো বলবো। তো
নিজেকে এখন তো আত্মপক্ষ সমর্থন করতেই হবে অস্কারের। তো অস্কার বলছে যে আমার একটা উইংয়ে মানে বিপিন ম্যানেজ করে দিচ্ছে, আরেকটা উইংয়ে একটু সমস্যা হচ্ছে, যে উইংয়ে জেসিন খেলছে, এডমান্ড খেলছে, সায়ন খেলছে। আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে আপনার বুঝলাম একটা উইংয়ে আপনার বিপিন খেলছে, পরিষ্কার বোঝা গেল। এমন নয় যে আজকে বিপিনও দারুণ খেলেছে, ভালো মন্দ মিশিয়ে খেলেছে আজকে বিপিন। খুব একটা কনসিস্টেন্সি ছিল না সত্যি বলতে আজকে বিপিন। সে অস্কার যাই বলুক, ও অস্কার কথা কে বিশ্বাস করে। অন্য উইংয়ের কথাটা আমি আসি। অন্য উইংয়ে বলছে যে বিষ্ণু, এডমান, সায়ন, মানে বিষ্ণু তো বোঝা গেল আগের ম্যাচে পুরো 100 মিনিট খেলেছে, মানে ইঞ্জুরি টাইমটা মিলিয়ে 100 মিনিট খেলেছে। আজকে 81 মিনিট অবধি বিষ্ণু খেলেছে, প্রথমার্ধে 5 মিনিট ধরে আমি ধরলাম 85-86 মিনিট খেলেছে। তো তারপরে এডমান্ড আর সায়ন একসাথে নামলো, তো 10-15 মিনিট সায়ন তাও মোটামুটি খুব একটা খারাপ খেলেনি, এডমান্ড ঠিকঠাক মোটামুটি, মানে 10-15 মিনিটে খেলার ভিত্তিতে আপনি বলে দিন আরেকটা উইংয়ে কিছু হচ্ছে না। মানে আপনি পরিষ্কার, আপনার যদি মধ্যে একটুও সততা থাকে, বিন্দুমাত্র সততা যদি থাকে, আপনি পরিষ্কার বলতেন না অন্য উইংয়ে বিষ্ণু পারছে না। হঠাৎ করে এর মধ্যে এডমান্ড আর একে টানার কী দরকার? এডমান্ড সায়নকে নিয়ে আমি আলাদা আলাদা আলোচনা করেছি, কিন্তু এটা একদমই অপ্রাসঙ্গিক হয়ে গেল। একজনের ক্রেডিবিলিটি একদম শূন্য থেকে নেগেটিভে নামিয়ে দেয়। তো এই তিনটে অদ্ভুত কথাবার্তা বললো। ম্যাচ শেষে আমরা দেখলাম ভাস্কর গাঙ্গুলিকে ধরেছিল ভিভিআইপি বক্সে। ভাস্কর একদম বলো খুব বাজে খেলেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে চলাকালীন আমাকে অনেকে জিজ্ঞেস করছিল ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে, বলেছি খুব সাদামাটা খেলছে, ফ্ল্যাট খেলছে, একদম কোমল গান্ধার একদম। তা বিকাশ পাজিকে ধরেছে, বিকাশেরও পাগলা পাগলা টাইপের বলছে কি কি ঠিক আছে, বাজে টিমের সাথে বাজে খেলেছে। বিকাশ বললো বাজে টিমের সাথে বাজে খেলবে না তো কী খেলবে? মানে এটা একটা যুক্তি হলো? মানে বিকাশকে যাই না, ও বিকাশকে আপনি ক্লাবে গেলে দেবেন ফিশ ফ্রাই খাচ্ছে, মানে একদমই মাথা ব্যথা কিছু নেই। ও মাথাটা ওর ফিশ ফ্রাই হয়ে গেছে, ভেজা ফ্রাই আছে না, ও পুরো ভেজা ফ্রাই হয়ে গেছে। বলছে বাজে টিমের সাথে বাজে খেলবে না তো কী খেলবে? রঞ্জন চৌধুরীকে ধরেছিল, রঞ্জন চৌধুরী বললো খুব মানে সাদামাটা খারাপ খেলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে আমাদের লালটু বাবু চলে এসছেন। লালটু বাবু আর ম্যাচ থেকে মানে স্টেডিয়াম থেকে দেখছি একটু আলো ফালো আছে, কাউকে একটা মোবাইল টোবাইল ধরিয়ে দিয়ে একটু লাইভ টাইপ করে দিল। সে বলতে শুরু করলো ইস্টবেঙ্গল ডিফেন্স দারুণ খেলেছে বলে, একটা হেডিং ফেডিং দিয়ে দিল, মানে অফেন্স তো আর বলতে পারছে না, বলছে ডিফেন্স দারুণ খেলেছে। এবার আমাদের লালটুবাবুও বলছে মানে বিষ্ণু আর দৌড় দেখতে পাচ্ছি না, আর ডেভিড এইসব ম্যাচে যদি মানে সুযোগে সদ্ব্যবহার না করতে পারে তো কবে কী করতে পারবে? এবং আপনার একটা জিনিস আমি কিছুটা বুঝতে পারছি না, সুযোগে সদ্ব্যবহার মানে কি? আগে তো আপনাকে নাম্বার 9 হিসেবে খেলতে, আপনি ডেভিডকে কী হিসেবে কল্পনা করছেন? মা তোমার চিন্ময় না মৃন্ময়, আপনি কী রূপে ডেভিডকে দেখতে চান? নাম্বার 9 হিসেবে? তো আপনার তো তাই দাবি করছিলেন ডেভিড নাম্বার 9। ডেভিড নাম্বার 9 নয়, শুধু গোল করলে কেউ 9 হয় না। সে তো আলাদিন প্রচুর গোল করেছে গত আইএসএল, তবে আলাদিন কি নাম্বার 9? উইং দিয়ে অপারেট করে। 9-এর কিছু নির্দিষ্ট কাজকর্ম রয়েছে, তার সাথে গোল করাটা ঠিক আছে, গোলটাও করতে হয়, কিন্তু তার নির্দিষ্ট কাজ, মানে যখন ওপরে একজন থাকে তখন যে সমস্ত সিস্টেমে ওপরে একদম টিপ একজন থাকে, সেটা নাম্বার 9। তার কিছু নির্দিষ্ট কাজ আছে, বল হোল্ড করা, বল ছাড়া, স্পেস ক্রিয়েট করা, অপোনেন্টকে ডিফেন্সকে ডিস্টার্ব করা, প্রচুর কাজ আছে এরকম। সেই কাজগুলো পারে না, জানে না। আপনার ডেভিড জানে না, আপনার জেসিন জানে না এই কাজগুলো, হামিদ জানে না, হামিদ হচ্ছে উইঙ্গার। তাহলে আপনার নাম্বার 9কে এখন অস্কার আবার একটা কথা বলেছিল হিরোশিকে, বলছে আমার টিমে এরকম একটাই মাত্র প্লেয়ার আছে যে টপ অফ দ্য বক্স থাকে, মানে আপনার হিরোশি কিন্তু আবার নাম্বার 10ও খেলতে পারে না। আজকে অস্কারের কথা থেকে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, এবং সেটা সত্যি কথা। আমরা যতটুকু দেখেছি, আমি অল্প বিস্তর দেখেছি, খুব বেশি খোঁজখবরও নিই, ওই অল্প কিছু ভিডিও ক্লিপ দেখেছি, দেখে মনে হলো টপ অফ দ্য বক্সই থাকে। যেটা আপনার ডিয়ামান্টাকস কিন্তু নাম্বার 9-10 দুটোভাবে খেলতে পারে, দরকারে ড্রপ ব্যাক করতে পারে ডিয়ামান্টাকস, সেই শিক্ষাটা ওরা আছে। তা আপনি তাহলে আমাদের হাতে কী রইলো এই মুহূর্তে? একটাও নাম্বার 9 নেই। একটা 6 সামুরাই আসার পর থেকে মানে খালি সামুরাই করে চলেছে, জামানের ছবি দিয়ে চলেছে। এদেশে ফিটনেস লেভেল কিন্তু ম্যাচ ফিটনেস কোচ স্বয়ং নিজে বলছে সে বুঝতে পারছে না এ কবে ম্যাচ ফিট হবে। তাহলে আপনার কাছে শূন্য আমাকেও কোনো 9 নাই, ব্যাপারটা বোঝা গেল। এবার আসা যাক মানে ওই সেই সবার শেষে বলছিলাম, তো আমার পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, যার সাথে প্রচুর আলোচনা, যে প্রচুর লেখালেখিও করে, আপনারা চ্যাট ফোরামে দেখবেন, বাইরেই থাকেন উনি। তো এই যে মিগুয়েলকে নিয়ে আলোচনা হচ্ছিল, বলছে মিগুয়েল এগুলো আজকের যে কথাগুলো একটাও আমার নয়, কিন্তু একটাও আমার কথা নয়। সুতরাং আমি যদি এমনভাবে বলি যে আমার শোনাচ্ছে, তবুও জেনে নেবেন এগুলো আমার নয়। আমি অন্যের কথাতে কেন ক্রেডিট নেবো ভাই? তাহলে আমার সাথে এই অস্কার বিনোদ তফাৎ কী থাকবে জীবনে? হ্যাঁ, তো প্রত্যেকটা কথা অন্য লোকের কথা। তো যে মিগুয়েলকে আপনারা দেখবেন বল নিয়ে না ঢুকতে থাকে,
মানে কাউকে ডান দিক বাদিক পাস আর দেয় না, মানে একা একেও ঢুকে যাবে যতক্ষণ আটকে যাবে। তো এইটা কোনো ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে না। মানে ক্রিয়েটিভিটি মানে এই নয় যে আপনি সবসময় খালি অভিমন্যুর মতন একা একা ঢুকে যাবেন বা অর্জুনের মতো চক্রবর্তী ঢুকে যাবেন। কখনো একলা একলা ঢুকবেন, কখনো সবাইকে নিয়ে ঢুকবেন। এবারও সবাইকে নিয়ে ঢুকতে পারে না, নাকি এই অস্কারের সিস্টেমের সাথে সম্ভব হচ্ছে না আমি জানি না। আমি সত্যি জানি না যে ও মানে সবাইকে নিয়ে একটা অ্যাটাক তৈরি করবে, বল দেওয়া নেওয়া করবে, অফ দ্য বল দৌড়াবে, বল ছাড়বে, ছেড়ে অফ দ্য বল মানে জায়গা নেবে, এটাও পারে না, নাকি যে অস্কার যে সিস্টেমে খেলাচ্ছে, যে সিস্টেমে একদিকে আপনার বিপিন রয়েছে, একদিকে বিষ্ণু রয়েছে, সেই সিস্টেমে ব্যাপারটা সম্ভব হচ্ছে না। এটা সত্যিই মানে তদন্ত সাপেক্ষ যে মিগুয়েল এটা পারে না নাকি এটা হচ্ছে না। এবার আপনারা দেখুন, মিগুয়েল মোটামুটি ওই 6-8 এই পজিশানগুলোতে খেলে, মানে ওই যে ক্রিয়েটিভিটি, লিমিটেড ক্রিয়েটিভিটি। আবার আপনার রশিদও রয়েছে ওরকম পজিশানে, 6 পজিশানে রয়েছে, 6-8 ওই পজিশানে খেলছে। আবার সাউলও আবার ওখানে ঢুকে পড়েছে। আবার সাউলকে আবার একটু অ্যাটাকিং, একটু ক্রিয়েটিভ, মানে সাউল একটু বল বাপা ডান পা করছে। আবার সাউল আবার খুব স্পিড স্লো। তো ইস্টবেঙ্গল বিশাল একটা সমস্যা, নাম্বার 9 শুধু নেই না, নাম্বার 10ও নেই ইস্টবেঙ্গল। পারফেক্ট যে নাম্বার 10 যে একটু পেছনে খেলবে হুগো বুমোসের মতো, এবং যে ডান দিক বাদিক সাপ্লাই লাইন আপনাকে সচল লাগবে, মাঝখান থেকে অপারেট করবে, ক্রিয়েটিভ মিডিও, জায়গা নেবে, জায়গা ছাড়বে, বল ধরবে, বল ছাড়বে, এই ব্যাপারটা নেই। তারপর আপনার এমন একটা টিম বানিয়েছে, ধচামার্কা টিম, যাতে নাম্বার 9ও নেই এই মুহূর্তে, দেশি বিদেশি একটাও নাম্বার 9 নেই। ওকে আমি ধরছি না, 6 সামুরাইকে। ও তো কবে ম্যাচ ফিট হবে আমরা জানিই না। ম্যাচ ফিট হলে বলবো একটা নাম্বার 9 আছে, ম্যাচ ফিট কবে হবে আমরা জানি। তো এই মুহূর্তে আমাদের হাতে একটাও নাম্বার 9 নেই, একটা নাম্বার 10ও নেই। নাম্বার 10 মহেশকে খেলাচ্ছে বলছে। তো এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার ছিল, আর পরে বাকি নিয়ে আলোচনা করব। আর সামনে শনিবার ম্যাচ আছে। দেখুন, একটা ম্যাচে ওই ম্যাচ নিয়ে কী হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। প্রথমত হচ্ছে, দেখুন, একটা ম্যাচে যে কোনো কিছুই হতে পারে একটা দিন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার টিমে যদি এত সমস্যা থাকে, মানে উত্তরের থেকে যদি প্রশ্ন বেশি থাকে আপনার স্কোয়াডে, তাহলে কিন্তু লিগে গিয়ে আপনি সমস্যায় পড়বেন। কেননা লিগ তো আর একটা ম্যাচের নয়। একটা ম্যাচে সামনে শনিবার মিগুয়েল কিছু একটা করে দিল, রাশিদ একটা শট মেরে দিল, কোথায় কী হয়ে গেলো, হামিদ একটা উইং দিয়ে দৌড়ে ফোড়ে কিছু একটা করে দিল, ক্রস করে দিল। তারপর আপনার মহেশ চলে আসছে, আপনার আনোয়ার থাকছে ডিফেন্সে, যদি আজকে ইন্ডিয়াকে হেরে এসছে, গোয়াতে হেরে এসছে সিঙ্গাপুরের কাছে। তো যাকে আনোয়ার চলে আসছে ডিফেন্সে, আপনার মহেশ চলে আসছে। তো আশা করি কিছুটা এই বিষ্ণুর সমস্যাটাতে রক্ষা পাওয়া যাবে ফাইনালে। তো একটা ম্যাচ কিন্তু খুব একটা বড়ো ব্যাপার নয়, তো ম্যাচটা জিতেও যেতে পারি আমরা, অসম্ভব কিছু নয়। যদিও ব্যাপারটা কিন্তু কঠিন হবে শনিবারের ম্যাচটা। কিন্তু বড় লিগে যেখানে আপনাকে একাধিক ম্যাচ খেলতে হবে, সেখানে কিন্তু এত প্রশ্ন নিয়ে গেলে হবে না। আপনার স্কোয়াডে যদি এত প্রবলেম থাকে, নাম্বার 9কে জানেন না, নাম্বার 10কে জানেন না, আপনার একমাত্র নাম্বার 9 কবে ম্যাচ ফিট হবে আপনি জানেন না, তাহলে কিন্তু প্রবলেম আছে। সবাই ভালো থাকবেন।